অজয় আজকে শান্তিপুর গ্রামে এসেছে। শান্তিপুর গ্রামে অজয়ের মামার বাড়ি, সে কারণে অজয় এসেছে আজ এই শান্তিপুর গ্রামে। অনেক দিন ধরে তার মামাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ছিল না, সে কারণে আজকে হুট করেই চলে এলো মামা বাড়িতে। গ্রামের বটতলায় একজন ব্যক্তি বসেছিলেন, তাকে দেখে অজয় তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? এখানে মুখুজ্জেদের বাড়িটা কোনটা একটু বলতে পারবেন? লোকটা খানিকক্ষণ অজয়ের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ করেই বলে উঠলেন, মুখুজ্জেদের বাড়ি এই সামনেই পাবে, সোজা চলে যাও নাক বরাবর। দক্ষিণের যে বাড়িটা ওটাই মুখুজ্জেদের বাড়ি। আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপর অজয় তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে শুরু করলো, কারণ এখন বেলা 3টে বাজে, তাড়াতাড়ি তাকে পৌঁছাতে হবে। যখন ঘড়ির কাঁটায় 3:30 বাজে, তখনই অজয় তার মামা বাড়িতে এসে পৌঁছালো। ইয়া বড় একটা রাজপ্রাসাদ যেন বাড়িটা। অজয় আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিল না, সে কারণে সে ডাক দিতে শুরু করলো, মামা, মামি, কোথায় তোমরা? আমি এসেছি, তাড়াতাড়ি তোমরা বাইরে এসো। চিলে কোঠার ওপর থেকে একটি মধ্যবয়স্ক লোক অজয়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি নিচে নেমে এলো, সঙ্গে একজন সধবা মহিলাও ছিলেন। এরাই হচ্ছে অজয়ের মামা আর মামি। তবে একটা ক্ষীণ দৃষ্টিতে যেন তারা তাকিয়ে রয়েছে অজয়ের দিকে। অজয়, তুই আজকে এখানে এলি যে বড়, এতদিন পর আমাদের কথা মনে পড়লো, আর আমাদেরকে না জানিয়ে বা তুই এলি কেন বলতো? আমি যে আসবো সেটা আমি নিজেও ভাবতে পারিনি, পরে মা বললো চলে আসতে, সে কারণে চলে এলাম আর কি। তাহলে বলো, তোমরা সকলে কেমন আছো? হ্যাঁ, আমরা সবাই ভালোই আছি রে। তুই এক কাজ কর, তাড়াতাড়ি ঘরের ভেতরে আয়। কত কষ্ট করে এসেছিস তুই, গরমে ঘেমেও গিয়েছিস, ঘরে চল বড়। এরপর অজয় তার মামা মামির সঙ্গে ঘরে চলে গেল। ঘরে গিয়ে পেট ভরে খাবার খেলো, কিন্তু মামা আর মামি অন্য একটা ঘরে গিয়ে কি জানি সব আলোচনা করতে লাগলো। ওগো, কি হচ্ছে এসব? অজয় এখানে এলো, অজয় তো এই গ্রামের সম্পর্কে কিছুই জানে না। এখানে যে সে রয়েছে, তার কবলে যদি একবার অজয় পড়ে তাহলে কি হবে ভাবতে পেরেছ? তাই বলছি, অজয়কে তুমি শহরে ফিরে যেতে বলো। হ্যাঁ গো গিন্নি, তুমি যা বলছো সব কিছুই তো আমিও বুঝতে পারছি, কিন্তু ছেলেটাকে তো মুখের ওপর চলে যেতে বলতে পারি না। বুঝতে পারছি, তবে এছাড়া তো কোনো উপায় দেখছি না। হ্যাঁ সেটাই তো, আমি ওকে গিয়ে বলছি যে ঘর থেকে বের না হতে, কিন্তু ও তো আমার কথা শুনবে না। ও যেই ছেলে, আমি তোকে চিনি। তারপরও বলে আসি যাই। মামা, আমি তোমাদের গ্রামটা বিকেলবেলা ঘুরে দেখতে চাই। তুমি বরং একটা কাজ করো, একটা গরুর গাড়ি ঠিক করে দাও, ওটাতে করেই না হয় যাব। বাবা অজয়, তুই এমন কথা বলিস না, আমরা তোকে কোনোভাবেই ঘর থেকে বার হতে দিতে পারি না। সারাটা গ্রাম জুড়ে ত্রাহি ত্রাহি রো শুরু হয়ে গিয়েছে, এখন কোনোভাবেই আমি তোকে বের হতে দিতে পারি না। কিসের রো বলো তো? তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু ফলসা করে বলো তো কি বলতে চাও, এমন ধাঁধার মতো করে কথা বলছো কেন? আরে কি আর বলবো বলতো, তুই যদি এখন বাইরে যাস সন্ধে হয়ে যাবে, সন্ধ্যার সময় গ্রামের রাস্তাঘাট তুই ভালোভাবে ঠাউর করতে পারবি না, অন্ধকারে যদি পথ ভুল করিস, আর এদিকে চোর ডাকাতেরও উপদ্রব আছে, তাই বললাম আর কি। কথাটা শুনে অজয়ের তৃপ্তি যেন হলো না। অজয় ছোটবেলা থেকেই একটু জেদি প্রকৃতির, যেটা বলতো সেটাই করে দেখাতো। এত সুন্দর পরিবেশ, আর আমি নাকি ঘুরতে যাব না? মামা একটু বেশি বেশি করে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। এই কথা বলে
অজয় বাড়ি থেকে বের হয়ে গেল। তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে যাবে। চারিদিকে লাল হলুদের আভা ছড়িয়ে পড়েছে। তখনই একটা লোক তার ছাগলকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়াচ্ছিল। সেটা অজয় দেখতে পায়। এই ঘটনাটা অজয়ের কাছে একটু অদ্ভুত লাগলো, কারণ এখনো সন্ধ্যা নামেনি, আঁধারও হয়নি। লোকটা এত তাড়াতাড়ি করে ছাগলটাকে কেনই বা নিয়ে যাচ্ছে? এই যে চাচা, আপনি এই ছাগলটাকে নিয়ে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরছেন যে, কোনো অসুবিধা হয়েছে নাকি? লোকটা একটু অবাক হয়ে গেল। এরপর ভালোভাবে অজয়ের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি মুখুজ্জদের বাড়ির সেই অতিথি না? আপনি এখানে কি করতেছেন? আপনি তাড়াতাড়ি বাড়িতে ফিরে যান। সন্ধ্যা নেমে গেল, আমি বাড়ি যাচ্ছি। আপনিও তাড়াতাড়ি করে বাড়িতে চলে যান দেখি। এদিককার রাস্তাঘাট তেমন একটা ভালো নয়। আরে বাবা, কি ভালো নয় বলুন তো? সকলে একই কথা বলছেন, এর কোনো ব্যাখ্যা তো দিচ্ছেন না। কেন, কি কারণে? শুধু বলছেন ভালো নয়, ভালো নয়। সরুন তো, আমাকে যেতে দিন, যেতে দিন। এই বলে অজয় সেখান থেকে চলে গেল। পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে গেল। পাখিরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছে। তখনই আকাশে যেন এক প্রলয়কারী বিদ্যুতের রেখা খেলা করে বেড়াচ্ছিল। গ্রামের সন্ধ্যা, তার উপরে এমন আধার, সব মিলিয়ে তেমন একটা চোখে দেখতে পাচ্ছিল না। সব যেন অন্ধকার। অজয়ের সামনে একটা রাস্তা দিয়ে যাবার সময় অজয় দেখতে পেল গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটিকে দেখে একটু অদ্ভুত লাগলো অজয়ের। এই যে মেয়ে, তুমি এখানে কি করছো? এত রাতে গ্রামের পুরুষরা যেখানে বের হচ্ছে না, তুমি এখানে কি করছো বলো তো? এই যে, শোনো শোনো, এদিকে এসো, আমার কথা শুনে যাও। এসো এদিকে, এসো বলছি, আমার পিছু পিছু এসো। অজয় যেন ওই নারীর ডাকে মোহিত হয়ে গেল। সম্মোহিত হয়ে গিয়েছে অজয়। মেয়েটি হঠাৎ করে হাঁটতে শুরু করলো। কোথায় যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। অন্যদিকে অজয় মেয়েটির পিছু নিতে শুরু করলো, যেন সে মেয়েটির প্রেমে সম্মোহিত হয়ে গিয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। গ্রামের কাঁচামেঠো পথের ওপর দিয়ে তারা দুজন হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে তারা একটা জঙ্গলের ভেতরকার কুঁড়ে ঘরের মধ্যে চলে গেল। কুঁড়ে ঘরটা দেখে মনে হচ্ছে বহুকাল আগের। কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করে অজয়ের যেন জ্ঞান ফিরে এলো। সে মেঝের দিকে তাকিয়ে দেখতে পেল একটি মৃত মানুষের পচা গলার দেহ পড়ে রয়েছে মেঝেতে। সে তো খুব ভয় পেয়ে গেল। হঠাৎ করেই সে আর একটা ভয়ানক দৃশ্য দেখতে পেল। ঘরের এক পাশে এক ভয়ানক ছায়ামূর্তির আবির্ভাব ঘটেছে। চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। কি ভয়ঙ্কর! এ কি, কে তুমি? আমি এখানে এলাম কি করে? আমি তো বাড়িতে ফিরছিলাম, এখানে কিভাবে এলাম আমি? আমি নিশি, আমি কাল নিশি, ডাকে ভোলো নিশি, ডাকে ভোলো নিশি। আমার যে বড় রক্তের তৃষ্ণা, সেই তৃষ্ণা তুই মেটাবি। তোর রক্ত মাংস খাবো আজকে আমি। কেউ বাঁচাতে পারবে না তোকে, কেউ না, কেউ না।
এই সমস্ত কথা শুনে অজয় আর সেখানে একটি মুহূর্ত দাঁড়ালো না। তাড়াতাড়ি দৌড়ে কুঁড়ে ঘরটা থেকে বের হয়ে গেল অজয়। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গল পেরিয়ে হাঁপাতে হাঁপাতে তার বাড়ির দিকে পৌঁছে গেল। বাড়িতে গিয়ে জোরে একটা শ্বাস নিল। মামা, কোথায় গিয়েছো মামা? তাড়াতাড়ি দরজাটা খোলো, আমাকে ভেতরে আসতে দাও, ভেতরে আসতে দাও আমাকে, তাড়াতাড়ি দরজাটা খোলো। করিম আমাকে এসে সমস্ত ঘটনা বলেছে। তুই আমার বারণ করা সত্ত্বেও বাইরে গিয়ে তুই গ্রাম ঘুরছিলি। আমি জানতাম তোর সঙ্গে এই সমস্ত ঘটনা ঘটবেই। তাড়াতাড়ি ভেতরে আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ গো মামা, আমার এখন মনে হচ্ছে আমি বড্ড বড় ভুল কাজ করে ফেলেছি। আমাকে ভেতরে ঢুকতে দাও, ঢুকতে দাও ভেতরে। হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয় অজয়, তাড়াতাড়ি আয়। তোর সুরক্ষার ব্যবস্থা করতে হবে আমাকে, তাড়াতাড়ি আয় ভেতরে। অজয়ের মামা চারিপাশে একটি গণ্ডি কেটে দিল খাটের, আর তার উপর শুইয়ে দিল অজয়কে। অজয়ের সর্বাঙ্গে এক করুণ ব্যথার প্রকাশ ঘটেছে, যেন যেন অনেক মার ধর খেয়ে এসেছে অজয়। আমি বলছি কি শোন, তুই এই গণ্ডির বাইরে এক পাও বেরোবি না, আর ঘর থেকে তো নয়। তোর সুরক্ষার জন্য আমি এই মন্ত্রপ্রত সিঁদুর দিয়ে গণ্ডি কেটে দিয়েছি, চিন্তা করিস না, কিচ্ছু হবে না তোর। এই বলে অজয়ের মামা ঘরটা থেকে বেরিয়ে আসেন, আর অজয় শুয়ে থাকে সেই গণ্ডি কাটা খাটের মাঝখানে। কোনোভাবেই অজয়ের ঘুম আসছে না। না আসারই কথা, যেই দৃশ্য দেখে এসেছে, চোখ বুঝলেই এখন যেন সেই অশরীরী আহাকার করে চিৎকার করে বলে উঠছে, কিরে, শান্তি মতো ঘুমাবি? আমি থাকতে সেটা কখনোই সম্ভব নয়। আজ আমি মারতে পারিনি, তাতে কি হয়েছে? কাল আমি আবার আসবো তোকে আমার সাথে করে নিয়ে যেতে। আমি আবার আসবো, আবার। সব ঠিকঠাকই ছিল। হঠাৎ রাত 12টার পরেই, অজয় রে, অজয় ওঠ একটু, আমার কাছে আয়। অজয় গলাটা শুনে তাড়াতাড়ি তড়িকি মড়ি করে উঠে বসলো, আর তাকিয়ে বলল, কি হয়েছে মামা? তুমি হঠাৎ করে আমাকে ডাকছো কেন? কোনো অসুবিধা হলো নাকি? অসুবিধা তো হয়েছে, তোর মামির যে বড্ড শরীর খারাপ, জঙ্গলের মধ্যে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে, তাড়াতাড়ি আয় একটু। কি বলছো কি? তাহলে তো তাকে আনতে যেতে হবে। তাড়াতাড়ি চলো, আমরা জঙ্গলে গিয়ে মামিকে নিয়ে আসি, অনেক রাত হয়েছে যে। অজয় তার মামির কথা চিন্তা করে তার মামার সঙ্গে হাঁটতে শুরু করলো। গ্রামের কাঁচা পাকা রাস্তা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে, সাথে ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক তো রয়েছেই, এক ভয়ানক পরিবেশ সৃষ্টি করতে। মামার সঙ্গে হাঁটতে হাঁটতে যে সে কখন কবরস্থানে ঢুকে পড়েছে সে সেটা বুঝতেই পারিনি। এ কি, আমরা কবরস্থানে কি করছি মামা? আমাকে তুমি এখানে কেন নিয়ে এলে? ওই যে কবরস্থানেই তোকে পুঁতে রেখে দেব আমি। তুই মরবি আজকে। এসব কি বলছো মামা? তার মানে তুমি আমার মামা নও? তুমি কি ওই নিশি তুমি? কিরে, ধরা পড়ে গেলে আমার কাছে? হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আমি তোর মামা নই, আমি কাল নিশি। তবে অনেকটা দেরি হয়ে গেছে। বড্ড চালাকি দেখিয়েছিলি তুই আর তোর মামা। তোর মামা কি তোকে রক্ষা করতে পারলো না। এবার যে তোকে আমার হাতে মরতে হবে।
নিশিটাকে যে একবার বলে তো আর কেউ বাঁচতে পারে না। এই নিশি তো তাকে কোনোভাবেই ছাড়বে না। এই বলে প্রচণ্ড আক্রোশে গলাটা টিপে ধরল অজয়ে। কি কি জ্বালা হচ্ছে অজয়! হঠাৎ একটা চিৎকার শুনতে পেল। এই নিশি, তুই ছেড়ে দে অজয়কে, নইলে কিন্তু ভালো হবে না। তুই আমার ক্ষমতা সম্পর্কে কিছুই জানিস না। এই বলে সেই পূজারি গোছের লোক একটু জল ছিটিয়ে দিল ওই নিশির ওপর। হঠাৎ করে সেই নিশি উধাও হয়ে গেল। আর সেই নিশির বাড়িতে অর্থাৎ কুঁড়ে ঘরে একটা ছাগলকে রেখে এলো তারা। পরদিন সকালে অজয়ের জ্ঞান ফিরলে অজয় তার মামাকে ডেকে পাঠালো তার কাছে। কি হয়েছে অজয়, আমাকে ডেকে পাঠালি কেন? কালকে সেই ঘটনার জন্য নাকি? এখনো তুই সুস্থ হসনি? কি হয়েছে কি তোর? না মামা, আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি। আসলে কিছু কথা জানতে চাইছিলাম। ওই নিশির উৎপাত কবে থেকে শুরু হলো গো? নিশির উৎপাত যে আজ থেকে শুরু হয়নি রে, অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। এই গ্রামের শেষ মাথায় যেই পুরো বাড়িটায় তুই গিয়েছিলি না, কুঁড়ে ঘরটায়, ওখানে এক পরিবার বসবাস করত। সৌভিক, তার মা আর সৌভিকের স্ত্রী। সৌভিক প্রতিদিন পণের জন্য তার স্ত্রীকে মারত, আর তাতে ইন্ধন জোগাতো তার মা। এই করতে করতে একদিন বেচারা গলায় দড়ি দিল। কত গুণী মেয়ে ছিল জানিস? মেয়েটার মৃত্যুটা আমরা কেউ মানতে পারিনি, কিন্তু কি করব বল, তখন আইন ব্যবস্থা অতটা প্রখর হয়নি। এরপর থেকে ওই পদ্মার আত্মা এই গ্রামে ঘুরতে শুরু করলো, নিশির ডাক ডাকতো। প্রথমে সে তার স্বামী সৌভিককেই হত্যা করলো, পরে তার শাশুড়ি মা অর্থাৎ মধুবালা দেবীকেও একইভাবে ডেকে নিয়ে গিয়ে হত্যা করলো, যাকে আমরা গ্রাম বাংলার ভাষায় নিশির ডাক বলে থাকি। নিশি ডাকে সাড়া দিলেই যে মৃত্যু ঘটবে রে, সে কারণে কাল তোরও মৃত্যু ঘটতো, বুঝলি? হ্যাঁ মামা, সেটা তো বুঝলাম, কিন্তু ছাগলটা তুমি ওই কুঁড়ে ঘরটার কাছে দিয়ে এলে কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না এখনো। আসলে কি বলতো, ওই নিশি তো এত সহজে ক্লান্ত হতো না, ও আবার তোকে মারার চেষ্টা করতো। সে কারণে তোর পরিবর্তে একটা ছাগলকে আমরা ওর কাছে উৎসর্গ করলাম। ওই নিশি আর কোনোদিন তোর কোনো ক্ষতি করতে পারবে না, তুই ভাবিস না ওসব নিয়ে আর।